এই গ্রামের মানুষ তো ধরেন ইন্ডিয়া থেকে বাজার করলে আসতো। আর এই সাইডে তো কাঁটাতার নাই না? এই সাইডে কোনো কাটাতার নেই। ভারতেরই বেটি আপনি? দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার মধ্যে। এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। চর মাঝারদিয়ারে আমাদের নতুন দিনের সূচনা। এখানে ভোর হয় কুয়াশা মোড়ানো চাদরে, আর ঘুম ভাঙে পাখির কলকাকলিতে। নগর জীবনে যখন মানুষের ব্যস্ততা শুরু হয় সকাল 9টা বা 10টা থেকে, ঠিক তখনই এই চরের মানুষের ব্যস্ততা শুরু হয় কাক ডাকা ভোরে। জীবন ও জীবিকার তাগিদে মানুষের নিরন্তর ছুটে চলা। ঘর গৃহস্থালী থেকে শুরু করে মাঠে ঘাটে বাজারে সবখানে ব্যস্ততা বাড়তে থাকে। অদেখা জনপদ চর মাঝারদিয়ারের দ্বিতীয় পর্বে আজকে আপনাদের নিয়ে যাব এমন একটি বাড়িতে, যে বাড়ির মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ভারত বাংলাদেশ সীমানা রেখা। রাজশাহীতে আমরা যে কালাই রুটি খাই, সে কালাই রুটি একটু ছোট সাইজের হয়, কিন্তু এই যে চরের যে কালাই রুটি, এটা আসলে অথেন্টিক অরিজিনাল কালাই রুটি। যে কালাই রুটি সাথে মরিচ ভর্তা, আলুঘাটি এবং মুরগির মাংস দিয়ে সবাই একসাথে বসে এভাবে নাস্তা করার মজাই অন্যরকম। নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দর্শক, সকালের নাস্তা শেষ করে কালাই রুটি খেয়ে আমরা এখন যাচ্ছি হলো আবারও বর্ডার দেখতে। সাথে আছে সাকিবুল ভাতিজা, আমাদের ভাতিজা এখন আমাদের নিয়ে যাচ্ছে বর্ডারে। সাকিবুল, আমরা কোন দিকে যাচ্ছি? আমরা যাচ্ছি বিএসএফ এর তারকাটার ধারে। আচ্ছা, এটা কোন দিকে? এটা ডান দিকে। হাঁটতে হাঁটতে চোখে পড়লো চর মাঝারদিয়ার বন্ধন ক্লাব। এটা কি ক্লাব? কাদের? আবুদের। আচ্ছা, এখন এটা চলে না? না, এখন বন্ধ। আচ্ছা, চলো। সাকিবুলের দেখানো আলপথ ধরে আমরা এগোতে থাকি ভারত বাংলাদেশ সীমানার উদ্দেশ্যে। চারপাশের সবুজ ফসলের মাঠ আর স্নিগ্ধ বাতাস, এ যেন অন্যরকম এক অনুভূতি। ধনিয়া পাতার চাটনি, ভর্তা আমরা সবাই তো খেয়েছি। এই ধনিয়া পাতার গাছ যখন বড় হয়ে যায় তখন আসে এরকম বীজ, আর এই বীজ থেকে তৈরি হয় ধনিয়া গুঁড়া, যা আমরা তরকারিতে মশলা হিসেবে ব্যবহার করি। যে আশিক হাঁটতে হাঁটতে গিয়ে স্লিপ খেয়ে কাদে পড়ে গেল। আর একটু অসাবধান হলেই এই ধানের জমির কাদার মধ্যে পড়ে যেতাম। স্যালো মেশিনে কাদা পরিষ্কার করে সামনের দিকে এগোতেই সাজ্জাদ চাচার সাথে দেখা হয়। তিনি তার মরিচের জমিতে সার দিতে এসেছিলেন। 12-14 বিঘা এখানে। কোথায় এই যে এগুলা সবই মটর, গম, মানে এখান থেকে শুরু করে গাছ পর্যন্ত সবই। এই মরিচের জমি থেকে শুরু করে দূরের ওই গাছগুলো সবগুলোই সাজ্জাদ চাচার, আর সকল জমিতেই রয়েছে বিভিন্ন রকমের ফসলের আবাদ। আমরা মসুরের ডাল খাই, সেই মসুর গাছ এটা। এই যে নিচে মসুরের ফল, আর এটা পুরাটা মসুরের জমি। সাকিবুল, বর্ডার আর কত দূর? সামনে বলতে গাছগুলো কলা গাছ একদম কাছে আর কি। মাঠের মধ্যে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। কৃষকেরা তাদের বিভিন্ন জমিতে বিভিন্ন রকমের ফসল আবাদে ব্যস্ত। কোনটা এটা? এই পাশে হলো ইন্ডিয়া, আর এই পাশে বাংলাদেশ। বর্ডারের এই অংশে কোনো কাঁটাতারের বেড়া নেই। এখানেও ভারত থেকে কৃষকেরা তাদের জমিতে কাজ করতে আসে। আসলে কখনো ভাবতে পারি না যে এরকম একটা জায়গার মধ্যে আসবো, যে এপারে বাংলাদেশ এপারে ইন্ডিয়া, মানে কোনো তার কাটা নাই, কোনো কিছু নাই। ওইদিকে জাস্ট এমনি বিএসএফ দেরকে দেখতে পাচ্ছি। তো মানে আসলে অন্যরকম একটা ফিলিংস যে এপারে ইন্ডিয়া এপারে বাংলাদেশ। আগে তো মানুষ ধরেন বলে এই গ্রামের মানুষ তো ধরেন ইন্ডিয়া থেকে বাজার করলে আসতো। সাইকেল মেরে 10 মিনিট আপনি চলে যেতে পারবেন। আপনি হার উপরে আপনি ধরলেন এদিক থেকে বাজার করে বাড়ি চলে এসছে। মানুষের মুখে শোনা কি ভাত আখাই দিয়ে তরকারি কিনতে চলে এসছে।
তাহলে সুবিধা ছিল না। আমাদের এই বর্ডারে কোনোদিন আমরা বাড়ি গেলে কোনোদিন ঝামেলা হয় না এরকম। আগে তো ধরুন এই যেরকম বাংলাদেশ আলাদা হয়েছে, আমরা যখন বাড়ি করতাম তারা আলাদা ছিলাম, মানে একই মূল কথা। আপনাদের ৭৪ হয়েছেন এরকম আপনার ইন্ডিয়াতে করতেন। দিন দিন যাচ্ছে, দিন দিন খারাপ হচ্ছে এটুকুই। বর্ডারের এই অংশ থেকে চোখে পড়ল একজন বিএসএফকে, যিনি টহলরত অবস্থায় আছে। এই শিশুগুলো জানে না তারা যখন খেলছে তখন তাদের এক পা বাংলাদেশে, অন্য পা ভারতে। আপনাদের বাড়ি কি মানে ইন্ডিয়ার ভিতরে নাকি? গরুটা দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার মধ্যে। এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। কতদিন ধরে এখানে আছেন? 20 বছর পার হয়ে গেছে এই জায়গাতেই। এই জায়গাতেই। তো আমি তো বলছি যে 20 বছর পার হয়ে গেল, বলছি 25 বছর হইতেই পারে নাকি? আমার বাবু কাছে কেটে দিয়েছে, বাবুর বিয়েটা কেটে দেখা গেল কেটেছে। তার বলি যে 20 বছর কম হইলো, তা তো বলেনি। আন্টি আপনাদের আত্মীয় স্বজন নাই ওখানে? হ্যাঁ, সবই আমার বাপের মধ্যে আছে। আপনারা এখানে আছেন শুধু? ওটাই বাড়ি আমার। ভারতেরই বেটি আপনি? যখন বিয়ে হয় তখন তো কোনো সমস্যা ছিল না, তখন তো যাতায়াত সবকিছুই। সকালে গেছি, বিকালে বাড়ি এসেছি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি না তাই। এখন এই জায়গায় দাঁড়িয়ে আসলে যেটা বুঝতে পারছি যে নদী পার হয়ে রাজশাহী যাওয়াটা যতটা কঠিন, তার চাইতে আসলে যে কোনো প্রয়োজনে আসলে ইন্ডিয়াতে যাওয়াটা সহজ। ওখানে কে কে আছে? আপমা, ভাই, বহিন, বিটি, বিটি সবই সবাই মানে একটা তার কাটা না এখানে আছে। ওদিকে আছে, দেখতে পাচ্ছি ওইদিকে তার কাটা আছে, মানে এটা ঢুকে গেলে তো ইন্ডিয়া একেবারে। হ্যাঁ, যে ইন্ডিয়া ইন্ডিয়া বেশি গাড়ি দেখছেন না? গাড়ি ইন্ডিয়ার গাড়ি এসে কোনো সাউন্ড নাই এগুলোতে। কত বছর আগে বাবার বাড়ি গেছিলেন? 20 বছর হয়েছে। 20 বছর। এদিক দিয়ে গিয়েছিলেন না ওদিক দিয়ে ঘুরে? না, এমনি যায়, এই পয়েন্ট না হেঁটে পাসপোর্ট তো নাই আপনার? পাসপোর্ট করি। আরে কেউ আত্মীয় স্বজন যদি কেউ অসুস্থ বা কেউ মারা যায় তাহলে মোবাইলে দেখি, হ্যাঁ, ভিডিও কলে ভিডিও। এই বাড়িটি এক নির্মম বাস্তবতার শিকার। অনেক সিনেমাতে আমরা দেখেছি দুইটি দেশের সীমানা রেখা একটি বাড়িকে দুই ভাগে বিভক্ত করেছে। তারই বাস্তব চিত্র দেখতে হলে আপনাকে আসতে হবে এই বাড়িতে। এই বাড়ির গৃহিণীর পৈতৃক ভিটা ভারতে। বাবার পরিবারের সাথে তার দেখা হয় না বছরের পর বছর। এই যেটা, এই যে জমিটা একদম সীমানা ঘিসে। আমরা এখন হাঁটছি কিন্তু ইন্ডিয়ার ভিতর দিয়ে, ঠিক আছে? আর এই যে জমিটা একদম বাংলাদেশ ভারত সীমানা ঘেঁষে, এটা সাকিবুলদের জমি। এখানে গম আছে। এই জমি কতটুকু আছে? জমি 1 বিঘা। 1 বিঘা গম। আচ্ছা, কালকে আমরা যে সীমানা পিলারের কাছে গিয়েছিলাম সেটা হলো 165 নম্বর। ইন্ডিয়া 165 4S1। সাকিবুলের সাথে আমরা যে পথ ধরে হেঁটে যাচ্ছিলাম সেটি মূলত জিরো লাইনের রাস্তা। আমরা যদি গুগল ম্যাপ দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। বাংলাদেশের ম্যাপ দেখা যাচ্ছে। আমরা যদি দেখি, এই যে ইন্ডিয়ার ভিতরে আছি, ইন্ডিয়ার ভিতর দিয়ে হাঁটছি। জিরো লাইনের সেই পথ ধরে আর কিছু দূর হাঁটার পরে আমরা পেয়ে যাই একটি বিশাল আকৃতির বরই গাছ। একটানা অনেকটা পথ হাঁটার পরে আমরা এই বরই গাছের ছায়ায় নিজেদের জিরিয়ে নিই। সেই সাথে সাকিবুল আমাদেরকে বরই পেরে দেয়। এই টক মিষ্টি স্বাদের দেশি বরই খেতে অনেক সুস্বাদু। ভারত বাংলাদেশ সীমান্ত ভ্রমণ শেষে যখন চাচার বাড়িতে ফিরছিলাম তখন এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। আর অল্প কিছু সময় পরে আমাদের বিদায় নিতে হবে এই গ্রাম থেকে। পাড়ি দিতে হবে বহুদূরের পথ। তাই বিলম্ব না করে আমরা মুখ হাত ধুয়ে দুপুরের মধ্যাহ্নভোজ সেরে ফেলি। সাদিকুল ভাই ও চাচার জন্য আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করি। তারা মাঠে সরিষা মাড়ায় ব্যস্ত ছিলেন। ঠিক আছে ভাবি, তাহলে থাকেন, দেখা হবে আবার। জানেন আমাদের আল্লাহ হাফেজ। রাজশাহীতে আসলে আশিকের ফোন নাম্বার থাকলো, তোমরা আসলে আমার নিজের ছেলের মতো তোকে পরের মতো ভালোই লাগলো। বাড়ির সকলের থেকে যখন আমরা বিদায় নিয়ে রাস্তায় আসি তখন সিয়ামের সাথে দেখা হয়। সিয়ামই সাজ্জাদ চাচার বাড়ি চিনাতে আমাকে সাহায্য করেছিল। পরবর্তীতে আমরা দেখি সাদিকুল ভাই ট্রাক্টর নিয়ে বাড়ির দিকেই এগিয়ে আসছে।
টাটা। আবার আসেন। আচ্ছা হ্যাঁ ভাবি, আসবো আসবো, টাটা। সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে সাদিকুল ভাইয়ের সাথে আসলে রাস্তায় দেখা হয়। আমরা বুঝতে পারিনি যে সাদিকুল ভাই আসলে তখন আসবে। পরে রাস্তার মধ্যে তার কাছে বিদায় নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় চাচার কাছে বিদায় নিতে পারিনি, কারণ সরিষার মাড়াইয়ের কাজ চলছে তার জমিতে আজকে, সেজন্য সে ওখানে ব্যস্ত। তো যাই হোক, পরে আর কি ফোনে আমরা চাচার সাথে কথা বলে নিবনি। এখন আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, গ্রামের মেঠো পথ ধরে নৌকার উদ্দেশ্যে। তারপরে ওখান থেকে নৌকা নিয়ে সোজা আমরা আবার ক্যাম্পাসে ব্যাক করব। মায়াবী একটি গ্রাম চর মাঝারদিয়া। এখানকার প্রকৃতি যেমন অপরূপ, ঠিক তেমনই এখানকার মানুষ সহজ সরল ও আন্তরিক। সূর্য যখন অস্তাচলের পথে, ঠিক তখন গ্রামের এই ছোট নদী দিয়ে পার হয়ে যাচ্ছে গরুর পাল। ঠিক যেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই ছোট নদী কবিতার বাস্তব চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। এই চরের প্রতিটি বালুতে এখানকার মানুষের জীবন সংগ্রামের গল্প লেখা আছে। সকালবেলা কৃষকের পায়ের ছাপ, বিকেলবেলা শিশুদের খেলার দাগ, আর রাতে তপ্ত বালুর উপর ভেসে থাকা একাকিত্ব। আমরা হয়তো এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু এই চরের মানুষের গল্প রয়ে যাবে, তাদের সংগ্রাম চলতে থাকবে। আমরা ঘাটে এসেই আরিফ ভাইকে পেয়ে যাই, তাই আমরা আরিফ ভাইয়ের নৌকায় রওনা দিই। আপনারা যারা একদিনের জন্য চরে ভ্রমণ করতে আসবেন, তারা সন্ধ্যার আগেই ঘাটে এসে উপস্থিত হবেন। সন্ধ্যার আগেই এই ঘাট থেকে খেয়া নৌকা ছেড়ে যায়। চর মাঝারদিয়া ট্যুর এখানেই শেষ। আমরা এখন হলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো গন্তব্যে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।